আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইউক্রেনে রাশিয়ার বহু হামলা, নিহত 20। আরও থাকছে ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে ধ্বংস করে দেব বলছে ট্রাম্প। আরও থাকছে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদির। জানিয়ে দিচ্ছি যুদ্ধবিরতি লঙ্ঘনে কলম্বিয়াকে দোষারোপ করল থাই সেনাবাহিনী। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ পাকিস্তান বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত 20। ইউক্রেন জুড়ে রাতের বেলায় অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখনও পর্যন্ত 20 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 40 জনেরও বেশি। ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এপি এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান ইভান ডোভিক সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, জাপোরিজিয়া অঞ্চলে হামলায় 16 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। এছাড়া দেশটির আঞ্চলিক সরকারি কর্মকর্তা জানান, দিমিপ্রভস্ক অঞ্চলে হামলায় 4 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 10 বা 12 দিনের নতুন সময় দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়েভের স্টোমারের সঙ্গে সাক্ষাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি আজ থেকে প্রায় 10 থেকে 12 দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। অপেক্ষা করার কারণ নেই, কারণ আমরা কোনো অগ্রগতি দেখছি না। ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে ধ্বংস করে দেব বলছে ট্রাম্প। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পরেই ফের তেহরানকে হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যায় তাহলে আমরা একে দ্রুত ধ্বংস করে দেব। পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে তেহরানের অবস্থানের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে তেহরান জানায় তারা বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। তেহরানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার 28 জুলাই স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টোমারের সঙ্গে এক যৌথ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে, খুব খারাপ সংকেত। তিনি বলেছেন, তাদের এটা করা উচিত নয়। আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা ধ্বংস করে দিয়েছি, তারা আবার শুরু করতে পারে। যদি তারা তা করে তাহলে আমরা এটিকে দ্রুত ধ্বংস করে দেব, এত দ্রুত যে আপনি আঙ্গুল তুলতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, আমরা আনন্দের সঙ্গে খোলাখুলিভাবে এটি করব। গত সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইরানের অধিকারের বিষয়ে জোর দেন। মার্কিন হামলা এবং পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ইরানি কর্মকর্তারা এই আলোচনার গুরুত্ব স্পষ্ট এবং বিস্তারিত বলে বর্ণনা করেছেন, তবে এর কোনো অগ্রগতি ঘোষণা করা হয়নি। সোমবার ট্রাম্পের বিবৃতির পর কারাকচি বলেছেন, ইরান কখনোই হুমকি এবং ভয় দেখানোর ভাষায় তারা দেবে না। তিনি এও পূর্ণ ব্যক্ত করেছেন যে চিকিৎসা এবং বেসামরিক উদ্দেশ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন। তিনি আরও বলেছেন, ইরান যদি আবার আক্রমণ করা হয় তবে আরও সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদির। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে কঠিন শর্ত দিয়ে আসছে সৌদি আরব। আবারও সেই শর্তের পূর্ণ ব্যক্ত করলেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফাইসাল বিন ফারহান। তিনি বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই টেকসই শান্তির একমাত্র পথ। দ্য টাইম অব ইসরায়েল মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব তার অবস্থান পূর্ণ ব্যক্ত করে বলেছে, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিককরণ কেবল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। প্যারিসের সঙ্গে রিয়াদের সহযোগিতায় দ্বিতীয় রাষ্ট্র সমাধানের প্রচারণায় জাতিসংঘের সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে সৌদির পররাষ্ট্র ফাইসাল বিন ফারহান বলেন, এটি একই অবস্থান যা 1 বছর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন ফাইসাল প্রকাশ করেছিলেন। প্রিন্স ফাইসাল বলেন, এটি দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে যে কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এবং কেবল ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকারের সামনের মাধ্যমে আমরা এই অঞ্চলে টেকসই শান্তি এবং প্রকৃত সংহতি অর্জন করতে পারি। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিন ধরে এই ধরনের
রাষ্ট্র কাঠামো প্রত্যাখ্যান করে আসছে, এমনকি আন্তর্জাতিক বিরোধিতা উপেক্ষা করে পশ্চিম তীরের ভূমি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পদক্ষেপ নিচ্ছে। অথচ এই ভূমি হঠাৎ রাষ্ট্রের অংশ বলে ফিলিস্তিনিরা আশা করে আছে। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, এতে আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুলি বোমা ছাড়াও অনাহারে প্রাণহানির খবর বাড়ছে। উপত্যকাটিতে অনাহারে নতুন করে আরও ১৪ ফিলিস্তিনি মারা গেছেন, তাদের মধ্যে ২ জন শিশু। এ নিয়ে অপুষ্টিজনিত এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে, যাদের মধ্যে ৮৮ জনই শিশু। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে আল জাজিরা জানায়, গত ২৪ ঘন্টায় এসব প্রাণহানি ঘটে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেক আহত নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। এছাড়া ধ্বংসস্তূপের নিচে অনেক আটকা পড়ে আছেন, তাদের সংখ্যাও তালিকাভুক্ত নয়। যুদ্ধবিরতি লঙ্ঘনে কলম্বিয়াকে দোষারোপ করল থাই সেনাবাহিনী। মাত্র কয়েক ঘন্টা আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার কলম্বিয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। থাই সেনাবাহিনীর দাবি, কলম্বিয়ার সেনাবাহিনী চুক্তি কার্যকর হওয়ার পরপরই থাই ভূখণ্ডে একাধিক স্থানে সশস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। সোমবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত শান্তি আলোচনার উপর উভয় দেশ মধ্যরাত থেকে অনির্দিষ্টকালীন এবং নিঃশর্ত যুদ্ধবিরতি সম্মত হয়। এই চুক্তির লক্ষ্য ছিল ৮০০ বর্গ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ঘিরে প্রাচীন মন্দির অঞ্চল ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটানো। থাই সেনাবাহিনীর মুখপাত্র থাই নাই বলেছেন, চুক্তি কার্যকর হওয়ার মুহূর্তে কলম্বিয়ার সেনাবাহিনী থাইল্যান্ডের ভূখণ্ড একাধিক এলাকায় সশস্ত্র হামলা চালিয়েছে। এটি একটি অধিকৃত যুদ্ধবিরতি লঙ্ঘন এবং পারস্পরিক অবস্থানকে বিনষ্ট করার চেষ্টার সুস্পষ্ট প্রমাণ। তিনি আরও বলেছেন, থাইল্যান্ড উপযুক্তভাবে এর জবাব দিতে বাধ্য হয়েছে, যা আমাদের আত্মরক্ষার অধিকার সংকলন করে। অন্যদিকে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মারি চিসকোপ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, কোনো অঞ্চলে কোনো ধরনের সশস্ত্র সংঘাত হয়নি। তবে উভয় পক্ষে জানিয়েছে, সীমান্তে দ্বিপক্ষীয় সেনা কর্মকর্তাদের মধ্যে নির্ধারিত বৈঠক শুরু হয়েছে, যা শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। থাইল্যান্ডের সুরিন শহরের বাসিন্দা ৩২ বছর বয়সী ঔষধকর্মী কিত্তাক বলেছেন, ২ নেতাকে করদন করতে দেখেছি। আশা করি এই শুধু ক্যামেরার সামনে হাস্যমুখে ছবি তোলার জন্য নয়, হাতগুলো যেন একে অপরকে পিছন থেকে ছুরি মারতে না তোলে। কলম্বিয়ার সামরং শহরে, যার সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে, এপির একজন প্রতিবেদক জানান, সোমবার রাত ১২:৩০ গোলাবর্ষণের শব্দ থেকে যায় এবং এই শান্ত অবস্থায় মঙ্গলবার সকাল পর্যন্ত বজায় থাকে। কলম্বিয়ার প্রধানমন্ত্রী হুনমান মঙ্গলবার সকালে ফেসবুক পোস্টে লিখেছেন, রাত ১২টা যুদ্ধবিরতির পর থেকে ফ্রন্ট লাইনে উত্তেজনা হ্রাস পেয়েছে। বাংলাদেশ পাকিস্তান বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সাক্ষাৎ করেছেন। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক হয়। বৈঠকে পাকিস্তান এবং বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি এসেছে। পাকিস্তানি গণমাধ্যম XBTN জানায়, ২০২৪ সালের অক্টোবর পর থেকেই দুই দেশের মধ্যে চতুর্থ উচ্চতরের স্তর ছিল এটি, যা বছরের পর বছর ধরে টানাপোড়েনের পর পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন গতিশীলতার ইঙ্গিত দেয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দপ্তরে জারি করা এক বিবৃতি অনুসারে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের একটি বিস্তারিত আলোচনা করেছেন এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তার নিকট ভবিষ্যতে উচ্চ স্তরের দ্বিপক্ষীয় সফর এবং পারস্পরিক বিনিময়কে উন্নত করারও সম্মত হয়েছে। গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকিব ঢাকা সফর করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আলোচনা করেন। উভয় পক্ষ কূটনীতিক এবং সরকারি পাসপোর্টধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার প্রদানের জন্য একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে। এদিকে ক্রমবর্ধমান পারস্পরিক আস্থার প্রতীক হিসেবে দেখা হয়। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে সুসম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে। ঢাকার সরকার পরিবর্তনের ফলে দক্ষিণ এশীয় মুসলিম জনগোষ্ঠী দুই দেশের মধ্যে আরও বাস্তববাদী এবং দূরদর্শী সম্পর্ক গড়ে উঠেছে।